এ আবার কেমন লোক? এবার আমি একটু চিন্তিত গলায় বললাম, ওটা মানুষ নয় বাবু। রিক্সাওয়ালা এবার স্পষ্ট করে বলল, ওটা জিন। এই রাস্তা দিয়ে এই জন্য রাতে আসতে নেই, পাশেই তো খবরখানা। আমি প্রথমে হেসে উড়িয়ে দিতে চাইলাম, কি যে বলেন কাকু, এই যুগে এইসব ভূত প্রেত জিন এসবে কেউ বিশ্বাস করে? খবরখানা? হ্যাঁ, ওটা নিশ্চয়ই কোনো লম্বা মানুষ বাড়ি ফিরছে। না না না, তাহলে আপনি খেয়াল করেননি? আপনি একবার ওর পায়ের দিকে তাকান। এই পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। ওয়েলকাম টু অলৌকিকের সন্ধানে, ভয় যেখানে সত্যি হয়। আমি সৌম্য, আর আমি রয়েছি রণদীপ আপনাদের সঙ্গে। আর আমাদের আজকের ঘটনাটা এমন একজন পাঠকের, যিনি নিজের চোখে দেখেছেন এমন এক ঘটনা যা তাকে আজও বিশ্বাস করতে বাধ্য করেছে যে অলৌকিক ঘটনা সত্যি এই দুনিয়ায় ঘটে। আসুন শুরু করি আজকের কাহিনী এবং জানি সত্যি কি কিছু অলৌকিক আছে তার সেই অভিজ্ঞতায়। হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে। অলৌকিকের সন্ধানে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে। আজ আমি দুটো চিঠি পড়ে শোনাবো তোমাদের। দুটো ঘটনাই কিন্তু বেশ ভয়ের। কলকাতা থেকে রত্না পাঠিয়েছে আমাদের আজকের প্রথম চিঠি। প্রিয় অলৌকিকের সন্ধানে চ্যানেল, আমার নাম রত্না মুখোপাধ্যায়। আমি কলকাতায় থাকি, কিন্তু আমার শেকড় বীরভূম জেলার একটা ছোট্ট গ্রামে। সেখানে আমার দাদু এবং দিদা থাকেন। প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে আমি দিদার বাড়িতে যাই। শহরের কোলাহল থেকে দূরে গ্রামের সেই শান্ত পরিবেশ আমাকে একটা অন্য রকমের স্বস্তি দেয়। কিন্তু সেবার যে অভিজ্ঞতা হয়েছিল তা আমার জীবনে কখনো ভুলতে পারবো না। সেই ঘটনার পর থেকে আমি বুঝে গেছি যে ভয় কি জিনিস। আমার দিদার বাড়িটা গ্রামের একেবারে শেষ প্রান্তে। সামনে মাঠ, পাশে আমবাগান আর পিছনে একটা পুরনো পুকুর। বাড়িটা বেশ বড়, পুরনো ধাঁচের। লাল সরু সরু ইটের দেওয়াল, টালির ছাদ, চওড়া বারান্দা। বাড়ির চারপাশে নানা ধরনের গাছপালা, জাম, আম, কাঁঠাল, নারকেল ইত্যাদি। দিদা এবং দাদু দুজনেই অবসরপ্রাপ্ত শিক্ষক। তাদের দুই ছেলে অর্থাৎ আমার দুই মামা দুজনেই শহরে সরকারি চাকরি করেন। তাই বাড়িতে শুধু দিদা, দাদু এবং একটা কাজের মহিলা থাকেন। সেই জুন মাসে যখন আমি গেলাম তখন গরম পড়েছে তুমুল। শহরের থেকেও যেন বেশি গরম লাগছিল গ্রামে। বিকেলের দিকেও এমন রোদ যে বাইরে বেরোনো দায়। দিদা আমাকে খুবই আদর করেন। আসার পরদিন থেকেই নানা পদের খাবার রান্না করেন, লুচি, আলুর দম, পায়েস, চাটনি। দাদু আমার জন্য বাজার থেকে নানা রকমের গল্পের বই কিনে এনেছিলেন। কিন্তু গ্রামে একটা জিনিস আমার চোখে পড়ল এবং আমাকে টানতে শুরু করল। বাড়ির পেছনের সেই পুকুর। অদ্ভুত ব্যাপার হলো, এত গরমের দিনেও সেই পুকুরে কেউ স্নান করতে আসে না। গ্রামের অন্যান্য পুকুরে শিশু কিশোরেরা ঝাঁপিয়ে পড়ছে, কিন্তু এই পুকুরের ধারে কাছে কেউ আসে না। এখানে আসার দ্বিতীয় দিন সকালে যখন বাড়ির পেছনের আঙিনায় দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, তখনই ভালো করে পুকুরটা দেখলাম। পুকুরটা কিন্তু বেশ বড়, প্রায় 1 বিঘা হবে। চারপাশে কিছু পুরনো গাছ, বট, অশ্বত্থ, কোথাও আবার বাঁশঝাড়।
কিন্তু সব থেকে অদ্ভুত লাগলো ওই পুকুরের জল, একদম স্থির। এমনকি হাওয়া বইলেও যেন জলে কোনো ঢেউ খেলছে না। মনে হচ্ছে পুকুরের ওপর যেন একটা কাঁচের পাত পড়ে আছে। আমি দিদাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দিদা, এই পুকুরে কেউ কেন স্নান করে না? জলটা তো দেখতে বেশ পরিষ্কার। দিদা একটু থেমে বললেন, এই ওই পুকুরে যাবি না কিন্তু, খবরদার, ওটা অপবিত্র। অপবিত্র মানে? আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম। কিন্তু দিদা আর কিছু বললেন না, শুধু বললেন, যা বলছি শুনবি, ওদিকে যাবি না। দিদার এই রহস্যময় উত্তর আমার কৌতূহল আরও বাড়িয়ে দিল। কিন্তু দিদার কথা শুনে আমি সেদিন আর পুকুরের দিকে গেলাম না। পরের কয়েকদিন আমি লক্ষ্য করলাম, শুধু দিদা নন, গ্রামের অন্য মানুষেরাও ওই পুকুরের কথা এড়িয়ে যান। কেউ সেদিকে যান না, এমনকি গরু ছাগল পর্যন্ত ওই পুকুরের জল খেতে আসে না। একদিন বিকেলে কাজের মহিলা রমলা কাকিমার সঙ্গে কথা হচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, কাকিমা, ওই পেছনের পুকুরে কেউ যায় না কেন? রমলা কাকিমা হঠাৎ চুপ হয়ে গেলেন। তারপর আশেপাশে তাকিয়ে নিচু গলায় বললেন, দিদি, ওই পুকুরে যাবেন না, ওখানে একটা শিশুর আত্মা আছে, ও জলের তলায় মানুষকে টানে। শিশুর আত্মা? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু তিনি আর কিছু বললেন না। ভয় পাওয়া গলায় বললেন, আপনি ওদিকে যাবেন না দিদি, গেলে কিন্তু মাসিমা খুব রাগ করবেন আমার ওপর। এরপর তিনি তাড়াতাড়ি চলে গেলেন। এই সব কথা শুনে আমার মনে আরো বেশি করে কৌতূহল জাগলো, কিন্তু একই সঙ্গে একটা অস্বস্তিও অনুভব করলাম। আসলেই কি কিছু আছে ওই পুকুরে? আমার দিদার বাড়িতে আসার ৫ম দিন। দিনটা ছিল শনিবার। দুপুরে ভাত খেয়ে দিদা আর দাদু দুপুরের ঘুম দিলেন। আমিও ঘুমাবার চেষ্টা করলাম, কিন্তু গরমের জন্য ঘুম আসছিল না। বিকেল 4টে নাগাদ একটু হাওয়া বইতে লাগলো। আমি বারান্দায় বসে একটা বই পড়ছিলাম, কিন্তু আমার মন বারবার সেই রহস্যময় পুকুরের দিকে চলে যাচ্ছে। আমি ভাবলাম, শুধু একবার গিয়ে দেখে আসি না কেন? সবাই ঘুমাচ্ছে, কেউ জানতেও পারবে না। আর শুধু দেখা তো, তাতে ক্ষতি কি? এই ভেবে আমি চুপি চুপি বাড়ির পিছন দিয়ে পুকুরের দিকে রওনা দিলাম। পুকুরের দিকে যাওয়ার একটা সরু পথ ছিল, দুপাশে লম্বা লম্বা ঘাস। পথটা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন কোনো অন্য জগতে যাচ্ছি। চারপাশে একটা অদ্ভুত নিস্তব্ধতা, পাখির ডাকও শোনা যাচ্ছে না। প্রায় 5 মিনিট হাঁটার পর পৌঁছালাম পুকুরের ধারে। পুকুরটাকে কাছ থেকে দেখে আমার গাটা কেমন যেন ছমছম করে উঠল। চারপাশে পুরনো গাছপালা, অনেকগুলো মরা গাছের ডাল জলে পড়ে আছে। পুকুরের ধারে কোনো ঘাট নেই, শুধু মাটির পাড়। আর সেই জল একদম স্থির, আয়নার মতো পরিষ্কার। কিন্তু সেই স্বচ্ছতার মধ্যে যেন একটা অন্ধকার আছে। মনে হচ্ছে সেই জলের গভীরতা যেন অসীম। বিকেলের সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। সোনালি আলো পড়েছে জলের উপর। দৃশ্যটা দেখতে সুন্দর, কিন্তু কোথাও যেন একই সঙ্গে অদ্ভুত ভয়ঙ্কর। আমি পুকুরের একেবারে ধারে গিয়ে দাঁড়ালাম। এখানে মাটিটা একটু ভেজা এবং পিচ্ছিল। সাবধানে পা ফেলে জলের একেবারে কিনারায় এসে দাঁড়ালাম। জলের দিকে তাকিয়ে দেখলাম, সত্যি যেন আয়নার মতো আমার নিজের প্রতিফলন স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি আরেকটু ঝুঁকে পড়লাম জলের দিকে, নিজের প্রতিফলনটা স্পষ্ট করে দেখার জন্য। আমি জলে নিজের মুখটা দেখছিলাম। সূর্যের আলো পড়ায় প্রতিফলন খুব স্পষ্ট। আমার চুল, মুখ, পরনের শাড়ি সবকিছুই যেন আয়নায় দেখছি। হঠাৎ আমার নজর পড়ল, আমার প্রতিফলনের ঠিক পাশে আরেকটা মুখ ফুটে উঠেছে।
প্রথমে ভাবলাম চোখের ভুল, কিন্তু না, স্পষ্ট দেখছি একটা শিশুর মুখ। বয়স হবে এই 8 কি 9 বছর। লম্বা চুল, চোখ দুটো বড় বড়, মুখে একটা অদ্ভুত ভাব। আমার শ্বাস বন্ধ হয়ে এলো। আমি তাড়াতাড়ি মাথা তুলে চারপাশে তাকালাম, কিন্তু আমার চারপাশে কেউ নেই, একদম ফাঁকা। আমি আবার জলের দিকে তাকালাম। এইবার যেন আরো স্পষ্ট করে দেখতে পেলাম সেই শিশুটাকে। সে যেন জলের নিচ থেকে আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। তার চোখ দুটো বিস্ফারিত, যেন কিছু একটা বলার চেষ্টা করছে। আমি আতঙ্কে পিছিয়ে যেতে গিয়েও সম্মোহিতের মতো আবার তাকিয়ে থাকলাম এক দৃষ্টিতে। এবার দেখলাম শিশুটির মুখ যেন আরো স্পষ্ট হচ্ছে। তার মুখে যন্ত্রণার ছাপ, চোখে একটা কাতর আরতি। আমি চোখ সরাতে পারছিলাম না। জলের প্রতিফলনে সেই শিশুটার মুখটা এখন আরো আরো স্পষ্ট। শুধু মুখ নয়, তার পুরো শরীর এখন দেখা যাচ্ছে, যেন সে জলের নিচে ডুবে আছে, ওপরে উঠতে চাইছে কিন্তু পারছে না। হঠাৎ আমি আবিষ্কার করলাম শিশুটি তার 2 হাত বাড়িয়ে দিচ্ছে ওপরের দিকে, যেন আমাকে ধরার চেষ্টা করছে। তার মুখ বিকৃত, চোখে আতঙ্ক। আমি সরাসরি জলের দিকে তাকালাম না, সেখানেও তো কিছু নেই, শুধু স্থির পরিষ্কার জল। কিন্তু আবার ভালো করে প্রতিফলনটা দেখলেই দেখা যাচ্ছে সেই শিশুটাকে। এবার সে আরো কাছে চলে এসেছে, তার হাত দুটো যেন আমার দিকে আরো এগিয়ে আসছে। হঠাৎ মনে হলো শিশুটি শুধু আমাকে দেখছে না, সে আমাকে টানছে। একটা অদৃশ্য টান অনুভব করলাম আমি। মনে হলো আমি জলের দিকে ঝুঁকে পড়ছি। আমি নিজেকে সামলাতে চেষ্টা করলাম, কিন্তু পারছি না। যেন কোনো শক্তি আমাকে জলের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এইবার প্রতিফলনে দেখলাম শিশুটার মুখে একটা অদ্ভুত হাসি, কিন্তু সেই হাসি যেমন করুণ তেমন ভয়ঙ্কর। তার হাত দুটো এখন আরো স্পষ্ট, যেন জলের নিচ থেকে বেরিয়ে আসছে। আমার পায়ের প্রায় কাছে পৌঁছে গেছে। এক্ষুনি আমার পা চেপে ধরবে সেটা, আর টেনে নিয়ে যাবে আমাকে জলের গভীরে। ঠিক সেই মুহূর্তে আমার সম্বিত ফিরল। আমি তীব্র আতঙ্কে চিৎকার করে উঠলাম এবং পেছনে লাফিয়ে পড়লাম। পড়ে গিয়ে হাত পা কেটে গেল ঘাসে, কিন্তু সেদিকে আমার খেয়াল নেই। আমি উঠে দাঁড়িয়ে আবার একবার জলের দিকে তাকালাম। এখন সেখানে কিচ্ছু নেই, শুধু স্থির নীরব জল। কিন্তু আমার মনে হচ্ছিল জলের নিচে কিছু একটা এখনো নড়াছড়া করছে, কিছু একটা অপেক্ষা করছে। আমি আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালাম না। প্রাণপণে দৌড়ে বাড়ি ফিরে এলাম। বারান্দায় এসে হাঁপাতে হাঁপাতে বসে পড়লাম। আমার সারা শরীর কাঁপছিল, হাত পা থেকে রক্ত ঝরছিল, কিন্তু সেদিকে আমার খেয়াল নেই। আমি কি দেখলাম? ওটা কি সত্যি ছিল নাকি আমার কল্পনা? কিন্তু না না না, ওটা কল্পনা নয়, ওটা এত স্পষ্ট ছিল, এত বাস্তব ছিল। সন্ধ্যায় দিদা যখন আমার হাত পায়ের কাটা জায়গায় ওষুধ লাগাচ্ছিলেন, তখন তিনি জিজ্ঞাসা করলেন, কিভাবে কাটলো এত? আমি প্রথমে চুপ করে থাকলাম, কিন্তু দিদার চোখের দিকে তাকিয়ে আর লুকাতে পারলাম না। সব খুলে বললাম। আমি বললাম যে কিভাবে কৌতূহলবশত আমি পুকুরের ধারে গিয়েছিলাম, কিভাবে প্রতিফলনে সেই শিশুটাকে দেখেছিলাম, কিভাবে মনে হয়েছিল সে আমাকে টানছে। সব শুনে দিদা দীর্ঘশ্বাস ফেললেন, বললেন, তোকে বারণ করেছিলাম রত্না, কিন্তু তুই শুনলি না। আচ্ছা দিদা, ওখানে কি আছে? কে সেই শিশু? আমি জিজ্ঞেস করলাম। দিদা চুপ করে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, আয় তোকে সব বলি, এখন তো জানা উচিত। দিদা আমাকে বসালেন এবং বলতে শুরু করলেন। 15 বছর আগের ঘটনা। তখন আমরা এই বাড়িতে নতুন এসেছি। পাশের বাড়িতে থাকতো মুকুজ্জে পরিবার। তাদের ছোট ছেলে টুলু, বয়স 8 বছর হবে, খুব দুরন্ত, খুব চঞ্চল ছিল। এই অবধি বলে দিদা থামলেন, চোখ মুছলেন, তারপর আবার বলতে শুরু করলেন। সেই বছর জুন মাসের একদিন ভীষণ গরম পড়েছিল। স্কুল ছুটির পর টুলু বাড়ি ফিরে এসে তার মাকে বলল পুকুরে স্নান করতে যাবে। মা বারণ করলেন একা যেতে, কিন্তু
টুলু ছিল ভীষণ জেদি। সে চুপি চুপি বেরিয়ে গেল। বিকেল 4টে নাগাদ টুলুর মা তাকে খুঁজে পেলেন না। সবাই খুঁজতে লাগলো। তারপর কেউ একজন দেখল যে টুলুর জামাটা পুকুরের ধারে পড়ে আছে। দিদার গলা কাঁপছিল। আমিও ঘটনাটা শুনে শিউরে উঠছিলাম। দিদা বললেন, তারপর সবাই ছুটে গেল পুকুরে, কিন্তু টুলু কোথাও নেই। জলের ওপরে কোনো চিহ্নই নেই। গ্রামের মানুষ এসে ডুব দিয়ে খুঁজল, কিন্তু কিচ্ছু পেল না। পরদিনও খোঁজাখুঁজি চলল। শেষে তৃতীয় দিন সকালে টুলুর দেহ ভেসে উঠল জলের ওপর। তার মুখ ছিল বিকৃত, চোখ খোলা, আর তার 2 হাত ছিল উপরের দিকে তোলা, যেন ডুবে যাওয়ার সময় সে কাউকে তাকে বাঁচিয়ে নিতে ডাকছিল। দিদা থামলেন। ঘরে নিস্তব্ধতা। কিছুক্ষণ পর দিদা আবার বলতে শুরু করলেন, টুলুর মৃত্যুর পর তার মা পাগল হয়ে গিয়েছিলেন। তিনি বলতেন, টুলু তাকে এসে স্বপ্নে বলে, মা আমি পুকুরে আটকে আছি, আমাকে বের করে দাও। তিনি কাঁদতে কাঁদতে পুকুরের ধারে যেতেন, টুলুকে ডাকতেন। তারপর একদিন রাত্রে টুলুর মা নিজেই সেই পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। পরদিন সকালে তার দেহ ভেসে থাকতে দেখা গেল ওই পুকুরের জলে। তারপর থেকে গ্রামের মানুষ বলে যে টুলুর আত্মা এখনো সেই পুকুরে আটকে আছে। সে জলের তলায় থাকে, কাউকে খোঁজে, হয়তো তার মাকে খোঁজে, আবার হয়তো সাহায্য খোঁজে। কেউ কেউ বলে টুলু অন্য কাউকে তার সঙ্গে নিয়ে যেতে চায়, যাতে সে একা না থাকে। তাই যেই পুকুরের ধারে যায় তাকে সে টানার চেষ্টা করে। আমি শুনে হিম হয়ে গেলাম। আমি যা দেখেছিলাম সেই শিশু, সেই টুলু? পরদিন সকালে আমি দাদুর সঙ্গে গ্রামে বেড়াতে গেলাম। পথে কয়েকজন বয়স্ক মানুষের সঙ্গে দেখা হলো। তারা টুলুর ঘটনা জানেন। একজন প্রবীণ বলছিলেন, হ্যাঁ মা, ওই পুকুরে আর কেউ যায় না। যারা গিয়েছে তারা বলে অদ্ভুত সব অনুভূতি হয় নাকি। কারো কারো মনে হয় কেউ তাদের ডাকছে, আবার কারোর মনে হয় জলের তলা থেকে একটা হাত বেরিয়ে আসছে। আরেকজন বললেন, একবার এক ছেলে ওখানে মাছ ধরতে গিয়েছিল, ফিরে এসে 3 দিন জ্বরে পড়ে রইল। বলতো একটা শিশু নাকি তাকে জলে টানছিল। এইসব শুনে আমারও ভয় লাগতে লাগলো। আমি বুঝলাম যে আমি যা দেখেছি সেটা শুধু আমার কল্পনা নয়, আরও অনেকেই এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। চিঠিটা রত্না এখানে শেষ করেছেন। রত্না মুখোপাধ্যায় বীরভূম থেকে চিঠি পাঠিয়েছেন আমাদের। অনেক ধন্যবাদ এরকম একটা দুর্দান্ত চিঠি আমাদের পাঠানোর জন্য। এবার চলে যাব দ্বিতীয় চিঠিতে। দ্বিতীয় চিঠিটা আমাদের পাঠিয়েছে সৌরভ পালিত। সৌরভ বৈদ্যবাটিতে থাকে, বৈদ্যবাটি হাওড়া। সেখান থেকেই দ্বিতীয় চিঠিটা আমাদের পাঠিয়েছে। প্রিয় রণদীপদা এবং সৌমদা, আপনাদের দুজনকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার জন্যেও। এবং আমাদের পুরো অলৌকিকের সন্ধানের যে টিম, আমাদের যে এই বিশাল এক্সটেন্ডেড ফ্যামিলি, প্রত্যেকের তরফ থেকে তোমার জন্য দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা রইল। চিঠিতে ফিরছি। আশা করি আপনারা দুজনেই ভালো আছেন। দীপাবলির এই শুভ সময় আপনাদের কাছে একটা চিঠি লিখছি, কিন্তু এই চিঠি শুধুই শুভেচ্ছা জানানোর জন্য নয়। আসলে যা ঘটেছে আমার সঙ্গে তা এতটাই অবিশ্বাস্য, এতটাই ভয়ঙ্কর যে আপনাদের না বলে পারছি না। মনে হচ্ছে কাউকে বলতেই হবে, নইলে এই বোঝা বয়ে নিয়ে বেড়ানো সম্ভব নয়। আমি ব্যাংকে চাকরি করি। আমার প্রথম পোস্টিং হয়েছে সিউড়িতে। বীরভূম জেলার এই শহরটা এখন আমার কর্মস্থল। গত সপ্তাহে বাড়ি এসেছিলাম কিছু জরুরি কাজে। আমার বাড়িতে 2 দিন কাটিয়ে আবার ফিরছিলাম সিউড়ি। ট্রেনে উঠেছিলাম বিকেল 4টে নাগাদ। ভেবেছিলাম 8টা সাড়ে 8টার মধ্যে পৌঁছে যাব। কিন্তু আপনারা তো জানেনই আমাদের দেশের রেলের অবস্থা। ট্রেন লেট হতে শুরু করলো। প্রথমে আধ ঘন্টা, তারপর 1 ঘন্টা, 1.5 ঘন্টা। শেষমেশ সিউড়ি স্টেশনে যখন নামলাম
তখন রাত প্রায় 12টা। স্টেশন তখন প্রায় ফাঁকা, 2-1জন যাত্রী ছাড়া আর কেউ নেই। প্ল্যাটফর্মের ম্লান আলোয় সবকিছু কেমন যেন আরো নিঃসঙ্গ লাগছিল। স্টেশন থেকে বেরিয়ে একটা রিক্সা ধরলাম। রিক্সাওয়ালা বয়স্ক মানুষ, চোখে মুখে ক্লান্তির ছাপ। তাকে বললাম মিউনিসিপ্যালিটির কাছে যেতে হবে, সেখানেই আমার ভাড়া বাড়ি। সে মাথা নেড়ে সায় দিল। আমি রিক্সায় উঠে বসলাম। ব্যাগটা পাশে রেখে কোনো রকমে গা এলিয়ে দিলাম। সারা দিনের ক্লান্তি, তার উপর ট্রেনের এই দীর্ঘ যাত্রা, আমার শরীরটা একদম ভেঙে পড়েছিল। রিক্সা চলতে শুরু করলো। সিউড়ির রাস্তাগুলো দিনের বেলায় যেমন জমজমাট থাকে, রাত্রে ঠিক তার উল্টো। শীতের রাত, নভেম্বরের শেষ, শীত জমিয়ে পড়েছে। চারপাশে একটা থমথমে পরিবেশ। রাস্তায় একটা মানুষও নেই, দোকানপাট সব বন্ধ, কোথাও কোনো আলো নেই। মাঝে মধ্যে শুধু রাস্তার ধারের হলুদ স্ট্রিট লাইট। সেই অন্ধকার রাস্তা দিয়ে রিক্সা চলেছে। শুনতে পাচ্ছি রিক্সার চাকার ক্যাঁচ কোঁচ আওয়াজ। রিক্সাওয়ালা হাঁপাচ্ছে, মাঝে মাঝে কাশছে। তার কাশির শব্দটা রাতের নিস্তব্ধতায় অস্বাভাবিক রকম জোরে শোনা যাচ্ছিল। আমি একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম। হঠাৎ মনে হলো রিক্সাওয়ালা যেন আরো জোরে হাঁপাচ্ছে। চোখ খুলে দেখি সে কি একটা বিড়বিড় করছে। কাছ থেকে শুনলাম সে রাম নাম জপ করছে। রাম 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 রাম। এটা দেখে আমার একটু অবাক লাগলো। এই মধ্যরাত্রে রিক্সা চালাতে চালাতে রাম নাম জপ করছে কেন? আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে কাকু, আপনি রাম নাম জপ করছেন? সে প্রথমে কিছু বলল না, তারপর আস্তে আস্তে বলল, বাবু, আপনি কি পেছনে তাকিয়ে দেখেছেন? পেছনে কেন, কি আছে পেছনে? আমি জিজ্ঞেস করলাম। একটা লোক হাঁটছে আমাদের পাশ দিয়ে, অনেকক্ষণ থেকে দেখছি, সে আমাদের সাথে সাথেই চলেছে। আমি পিছন ফিরে দেখলাম, সত্যি তো একটা লোক খানিকটা দূরে হাঁটছে, অসম্ভব লম্বা, প্রায় 7 ফুট হবে মনে হলো। তার পরনে একটা কালো আলখাল্লা ধরনের পোশাক। মাথায় কিছু আছে কি নেই অন্ধকারে ভালো বোঝা যাচ্ছিল না, কিন্তু তার হাঁটার ভঙ্গিটা একটু অদ্ভুত লাগলো। মনে হলো যেন লোকটা হেঁটে বা দৌড়ে নয়, ভেসে আসছে। হ্যাঁ, ওরা তো একটা সাধারণ লোক, রাত্রিবেলা বাড়ি ফিরছে হয়তো আমার মতোই। রিক্সাওয়ালা কিছু বলল না, কিন্তু তার রাম নাম জপ করাও থামল না। সে আরো জোরে জোরে রাম নাম জপ করতে লাগলো। আমি আবার ঘুমের চেষ্টা করলাম, কিন্তু কিছুক্ষণ পরেই মনে হলো রিক্সার গতি বেড়েছে। রিক্সাওয়ালা যেন সব শক্তি দিয়ে প্যাডেল মারছে। আমি বললাম, আরে কাকু, এত জোরে চালাচ্ছেন কেন? আস্তে চালান, কোনো তাড়া নেই, রিক্সা উল্টে যাবে তো। বাবু, আপনি আবার পেছনে তাকিয়ে দেখুন একবার। তার গলায় এবার স্পষ্ট ভয়ের আভাস। আমি এবার একটু বিরক্ত হয়েই পেছনে তাকালাম। যা দেখলাম তাতে আমার শরীরে একটা শিরশিরানি খেলে গেল। সেই লম্বা লোকটা এখন আমাদের অনেক কাছে চলে এসেছে, মাত্র 25 কি 30 ফিট দূরে, এবং সে এখনো হাঁটছে, দৌড়াচ্ছে না, কিন্তু তার গতি এমন যে সে হেঁটেই আমাদের রিক্সাকে ছাড়িয়ে যাচ্ছে। একজন লোক কি পায়ে হেঁটে এত দ্রুত চলতে পারে? রিক্সাওয়ালা তো পুরো শক্তি দিয়ে প্যাডেল মারছে, তবুও সেই লোক আমাদের প্রায় ধরে ফেলেছে। কাকু, এ আবার কেমন লোক? এবার আমি একটু চিন্তিত গলায় বললাম, ওটা মানুষ নয় বাবু। রিক্সাওয়ালা এবার স্পষ্ট করে বলল, ওটা জিন। এই রাস্তা দিয়ে এই জন্য রাতে আসতে নেই, পাশেই তো খবরখানা। আমি প্রথমে হেসে উড়িয়ে দিতে চাইলাম, কি যে বলেন কাকু, এই যুগে এইসব ভূত প্রেত জিন এসবে কেউ বিশ্বাস করে? খবরখানা? হ্যাঁ, ওটা নিশ্চয়ই কোনো লম্বা মানুষ বাড়ি ফিরছে।
না না না, তাহলে আপনি খেয়াল করেননি? আপনি একবার ওর পায়ের দিকে তাকান। রিকশাওয়ালার গলায় একটা এমন সুর ছিল যে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আমি চকিতে পেছন ফিরে তাকালাম। এবার লোকটা আরো কাছে এসে গেছে, মাত্র কয়েক ফিটের ডিস্টেন্স। রাস্তার পাশের একটা স্ট্রিট লাইটের নিচ দিয়ে যাচ্ছে লোকটা। আলোটা পড়ছে তার শরীরের ওপর। আমি প্রথমে তার মুখ দেখার চেষ্টা করলাম, কিন্তু মুখটা ছায়ার মধ্যে ঢাকা। তারপর চোখ নামিয়ে আনলাম তার পায়ের দিকে। যা দেখলাম তা দেখে মনে হলো আমার বুকের ভেতরে যেন কেউ বরফ ঢেলে দিল। লোকটার পায়ের পাতা উল্টো দিকে মোড়া, মানে সে যেদিকে হাঁটছে তার পায়ের পাতা সেদিকে নয়, ঠিক উল্টো দিকে। পায়ের গোড়ালি এগিয়ে আর আঙুল পেছনে। এটা কি করে সম্ভব? একজন মানুষ কি এভাবে হাঁটতে পারে? দেখেছেন বাবু? রিকশাওয়ালা প্রায় চিৎকার করে উঠল। হ্যাঁ, বলেছিলাম না ওটা মানুষ নয়। এবার বিশ্বাস হলো? হলো বিশ্বাস? আমার মুখ থেকে কোনো কথা বেরোলো না। আমি শুধু তাকিয়ে রইলাম ওই অসম্ভব দৃশ্যের দিকে। লোকটা এখনো আসছে, তার কালো আলখাল্লা হাওয়ায় উঠছে, কিন্তু কোনো হাওয়া নেই। রাতটা, পরিবেশ একদম স্থির। তার পায়ের পাতা উল্টো, কিন্তু সে হাঁটছে স্বাভাবিকভাবে। না না, স্বাভাবিকভাবে বলি কি করে? লোকটা বোধ হয় হেঁটে নয়, ভেসে আসছে। কাকু, কাকু আরো জোরে চালান প্লিজ। আমি নিজের গলা নিজে চিনতে পারলাম না। ভয়ে কেঁপে যাচ্ছে গলা। রিকশাওয়ালা এমনিতেই পুরো শক্তি দিয়ে চালাচ্ছিল। তার হাঁপানি বেড়ে গেছিল, কাশিটা প্রায় দম বন্ধ করার মতো, কিন্তু সে থামল না। রাম নাম জপ করতে করতে প্যাডেল মারছিল। আমি আর পেছনে ফিরে তাকাতে সাহস পাচ্ছিলাম না, কিন্তু না তাকিয়েও পারছিলাম না। যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে পেছন ফিরতে বাধ্য করেছিল। আমি ধীরে ধীরে মাথা ঘোরালাম। লোকটা এখন আমাদের রিকশার একদম পেছনে। তার সেই উল্টো পায়ের পাতা স্পষ্ট দেখা যাচ্ছে। কালো আলখাল্লার নিচ থেকে দুটো হাড় সর্বস্ব পা বেরিয়ে আছে, আর সেই পায়ের পাতাগুলোই পেছনের দিকে মোড়া। হঠাৎ হঠাৎ লোকটা এবার মাথা তুলে আমাদের দিকে তাকালো। হয়তো সে আমার নিঃশ্বাসের শব্দ বা রিকশাওয়ালার রাম নাম জপের শব্দ শুনতে পেয়েছে। আমি যা দেখলাম তা বর্ণনা করার মতো শব্দ আমার কাছে নেই। সেটা ছিল একটা মুখ, কিন্তু মানুষের মুখ নয়। চামড়াটা ধূসর, প্রায় পচে গেছে। চোখ দুটো গভীর গর্তের মতো। নাক নেই, তার জায়গায় শুধু দুটো ছিদ্র। আর মুখটা, সেই মুখটা কানের কাছ পর্যন্ত ছিঁড়ে গেছে, যেন কেউ ছুরি দিয়ে নিপুণ হাতে কেটে দিয়েছে। তার ভেতরে দাঁতগুলো দেখা যাচ্ছে, সাদা ধারালো, পশুর দাঁতের মতো। এবং তারপর সে হাসল। সেই হাসিটা এমন ভয়ঙ্কর ছিল যে আমার মনে হলো আমার হৃদয় থেমে যাবে। একটা কর্কশ ঘড়ঘড়ে শব্দ, যেন কেউ গলা কেটে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে। ভাগো ভাগো, রিকশাওয়ালা চিৎকার করে উঠল। রাম 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 রাম। কিন্তু তার থেকেও আগে আমার কি হলো আমি নিজেই জানি না। মনে হলো চোখের সামনে সবকিছু মুহূর্তে অন্ধকার হয়ে আসছে। কানের মধ্যে একটা ভোঁ ভোঁ শব্দ, বুকের ভেতরটা যেন চেপে ধরছে কেউ। আমি বুঝতে পারলাম আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। শেষ যে দৃশ্য মনে আছে তা হলো সেই ভয়ঙ্কর মুখ, সেই জ্বলন্ত চোখ, আর সেই কর্কশ হাসির শব্দ। কতক্ষণ পরে জ্ঞান ফিরল জানি না। যখন চোখ খুললাম দেখে রিকশাওয়ালা আমার কাঁধে হাত দিয়ে ঝাঁকাচ্ছে, বলছে, বাবু 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 উঠুন, পৌঁছে গেছি বাবু। আমি চোখ কচলে চারপাশে তাকালাম। আমরা
বাড়ির সামনে দাঁড়িয়ে, পরিচিত গলি, পরিচিত বাড়ি। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কাকু, কাকু সেই লোকটা? আমি জিজ্ঞেস করলাম। রিক্সাওয়ালা তখন আমার মুখের দিকে তাকালো। তার মুখে এখনো ভয়ের ছাপ। সে বলল, আপনি যখন অজ্ঞান হয়ে গেলেন তখন ওটা আমাদের দিকে তেড়ে আসছিল। আমি রাম নাম জপ করতে করতে যত জোরে পারি চালিয়ে গেছি। খবরখানাটা পেরিয়ে যেতেই ওটা আমাদের ছেড়ে দিল। হয়তো ওরা বেশি দূর আসতে পারে না। আমি কাঁপতে কাঁপতে রিক্সা থেকে নামলাম, পকেট থেকে বের করে টাকা দিলাম। তারপর নিজেও রাম নাম জপ করতে করতে তাড়াতাড়ি বাড়ির ভেতর ঢুকে গেলাম। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দিলাম সঙ্গে সঙ্গে। ভাড়া বাড়িটায় আমি একাই থাকতাম। সে রাত্রে আমার আর ঘুম আসেনি। সারা রাত বসে বসে ভেবেছি যা দেখলাম তা কি সত্যি, নাকি ক্লান্তিতে ঘুমের ঘোরে হ্যালুসিনেশন হয়েছে। কিন্তু না, হ্যালুসিনেশন তো এতটা বাস্তব হয় না। আর তাছাড়া রিক্সাওয়ালাও তো দেখেছিল, সে তো রাম নাম জপ করেছিল। আর সেই উল্টো পায়ের পাতা, সেই ভয়ঙ্কর মুখ, সেই জ্বলন্ত চোখ, না না না, এসব কল্পনা নয়। রণদীপ দাস, সৌমতা, আমি জানি এই চিঠি পড়ে হয়তো আপনারা ভাববেন যে আমি বাড়িয়ে বলছি অথবা কল্পনা প্রবণ আমি, কিন্তু আমি সত্যি বলছি, সেই রাত্রে যা দেখেছি তা আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা। এখনো প্রতি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে সেই মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে। সেই উল্টো পায়ের পাতা, সেই কালো আলখাল্লা, সেই হাসির শব্দ, সব কিছু। আমি সিউড়ির পুরনো মানুষদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে, হ্যাঁ, সেই রাস্তায় নাকি এরকম ঘটনা আগেও ঘটেছে। কবরখানার ধারে রাতে অনেক কিছু দেখা যায়। তবে জানি না ওরা জিন কিনা। তবে যাই হোক না কেন, ওরা যে মানুষ নয় এটা নিশ্চিত। এখন আমি আর রাত্রে বেরোই না। যদি কখনো বেরোতেই হয় তাহলে সেই রাস্তা এড়িয়ে যাই, অথবা কারোর সঙ্গে একসঙ্গে যাই, একা যাই না। আর পুরো কবরখানা পেরোনোর সময় আমি রাম নাম জপ করতে থাকি। ইতি আপনাদের সৌরভ পালিত, বৈদ্যবাটি, হাওড়া। থ্যাংক ইউ সৌরভ, এরকম একটা অসাধারণ ঘটনা আমাদের পাঠানোর জন্য। এখনো এই ঘটনাটা আমি পড়ছি এবং এখনো আমার গায়ে কাঁটা দিচ্ছে। অসাধারণ একটা ঘটনা ছিল, সত্যি ভীষণ ইউনিক এবং অসাধারণ। তোমরা যদি এরকম অসাধারণ ঘটনা, এরকম ইউনিক ঘটনা আরও শুনতে চাও তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করতেই হবে, সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিতে হবে যাতে আমাদের নতুন ভিডিওর আপডেট সবার আগে চলে আসে তোমাদের কাছে। একটা সাবস্ক্রিপশন এখন আমাদের কাছে অনেক অনেক দামি, তাই প্লিজ সাবস্ক্রাইব টু অলৌকিকের সন্ধানে। সবাই ভালো থাকুন। শুভ দীপাবলি আর একবার জানিয়ে রাখি। দেখা হচ্ছে সামনের সপ্তাহে। এভাবেই শেষ হলো আজকের সত্যিকারের অলৌকিক অভিজ্ঞতা। আপনার জীবনেও যদি ঘটে থাকে এমন কোনো রহস্যময় ঘটনা, তাহলে এখনই লিখে পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। নাম্বারটা হলো 9474422000। আরেকবার বলে দিই, 9474422000। শুধুমাত্র বাংলা ফন্টে টাইপ করেই পাঠাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অলৌকিকের সন্ধানে, কারণ ভয় এখানে সত্যি হয়।